এখানে সি প্রোগ্রামিং এর প্রথমে যেন কি দিতে হয়, যদি অঙ্কে তুমি কিছু জিনিস ইনপুট নাও আবার কিছু জিনিস যদি তুমি আউটপুট হিসেবে প্রদান করো, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে যুক্ত করি, যে হ্যাশ ইনক্লুড যুক্ত করি stdio.h নামক একটা হেডার ফাইলে। ঠিক আছে, এইটার কাজ কি যেন, তুমি যে প্রোগ্রামে এখানে কিছু প্রিন্টএফ অর্থাৎ আউটপুট দিবা অথবা স্ক্যানএফ ইনপুট নিবা, সেই হিসেবে এই লাইনটা যুক্ত করতে হয়। ওকে, তাহলে আমাদের প্রোগ্রামে কিছু জিনিস ইনপুট এবং আউটপুট নেওয়ার প্রয়োজন বিদায় আমরা এখানে কি করব, এই যে stdio.h নামক একটা হেডার ফাইল যুক্ত করব। এখন তুমি যে ভাষায় এই প্রোগ্রামটা লিখবা সেটা কি কম্পিউটারকে অনুবাদ করতে হবে না? সেই অনুবাদের জন্য আমরা এখানে লিখি ইন্ট মেইন অথবা শুধু মেইন লিখে এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিবা। এখান থেকে অনুবাদ শুরু করবে, এখানে এসে অনুবাদটা শেষ হয়ে যাবে। এই হলো এই 3 লাইনের ব্যাখ্যা। এখন সি প্রোগ্রামিং এর প্রথমে কি করতে হয়, সেটা ডাটা টাইপ উল্লেখ করতে হয়। এখানে দেখো তো, দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের ক্ষেত্রে এখানে কি কোথাও বলে দিল যে এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা নাকি কোনো ক্যারেক্টার বলে দিছে কি প্রশ্নে? না কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ধরে নিব কি পূর্ণ সংখ্যা। আমরা যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ে বলেছে। তো দেখো, যেহেতু এটা প্রশ্নে উল্লেখ নাই যে পূর্ণ না ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম এই দুইটা সংখ্যাই কি হবে, পূর্ণ সংখ্যা। তাইলে পূর্ণ সংখ্যার জন্য আমাদের কি লিখতে হয়, ইন্ট। ইন্ট মানে হলো কি পূর্ণ সংখ্যা। ইন্ট নিয়ে আমরা কি কি সংখ্যা নিছি, এ এবং বি। তাহলে একটা পূর্ণ সংখ্যা হবে এ, আরেকটা পূর্ণ সংখ্যা হবে বি নামক চলক। এখন এই দুইটা সংখ্যার গুণফল, যেমন 5 আর 5 যদি গুণ করো, তাহলে 5 5 কত হয় 25, ওইটাও কি পূর্ণ সংখ্যা আসে না? তাহলে সেটাও হবে কি পূর্ণ সংখ্যার জন্য আমরা দিলাম মূল। এই হলো 3টা চলক নিয়ে আমরা কাজ করব, তার ডাটাটাই বলে দিলাম যে এগুলা সবগুলাই হবে কি পূর্ণ সংখ্যা। এখন দেখো তো, আমরা এখানে লিখি কি প্রিন্টএফ। এখন তুমি দেখো, প্রিন্টএফ দ্বারা কি দেওয়া হয়, আউটপুট দেওয়া হয়, আর স্ক্যানএফ দ্বারা কি করা হয়, ইনপুট নেওয়া হয়। দেখো তো, আমরা এখানে প্রথমে স্টার্টের পরে কি ইনপুট নিছি না? তাহলে তুমি দেখো তো, এখানে প্রিন্টএফের কাজটা কি কোথা থেকে আসলো? দেখো তো, এখান থেকে কি প্রশ্ন মনে জাগে না যে স্যার আমরা তো এখানে ইনপুট নিছি, তাহলে প্রথমে এখানে প্রিন্টএফ যদি আউটপুটের কাজ করে, তাহলে আমরা এটা প্রথমেই দিলাম কেন? একটা মিনিট, তুমি এই লাইনটা উজ্জ্ব করে বাকি লাইনটা দেখো, আমি তোমাকে প্রোগ্রামে এটার প্রমাণ দেখিয়ে দিব, এটা কি কাজ করে, কেন কাজ করে, একদম প্রমাণ সহ তোমাকে দেখিয়ে দিব। জাস্ট তুমি এতটুকু মনে রাখো, প্রিন্টএফের কাজ হলো আউটপুট দেওয়া। অর্থাৎ যেহেতু এটা আউটপুট দিবে, তাহলে শুরুতেই কি লেখা থাকবে, এন্টার 2 নাম্বারস এ অ্যান্ড বি, অর্থাৎ এটা ডিসপ্লেতে লেখা থাকবে। এমন একটা লাইন ডিসপ্লেতে লেখা থাকবে যে লাইন দ্বারা বোঝা যাবে যে এন্টার 2 নাম্বারস এ অ্যান্ড বি। একজন ব্যবহারকারী এই লাইনটা তার স্ক্রিনে দেখতে পারবে। এখন যখন একজন ব্যবহারকারী এই লাইনটা দেখলো, তার মানে কি তখন সে দুইটা সংখ্যা দিবে না? কারণ আমি তো বলছি এখানে এন্টার 2 নাম্বারস এ অ্যান্ড বি, তুমি আমাকে দুইটা সংখ্যা দাও, কম্পিউটারের স্ক্রিনে এটা লেখা। তাহলে তুমি তখন ব্যবহারকারী হিসেবে কি করবা, কম্পিউটারকে দুইটা সংখ্যা দিবা। জাস্ট এই লাইনটা প্রদর্শনের জন্যই এই প্রিন্টএফ ব্যবহার করা হয়। তবে এটা কিন্তু ব্যবহার করা বাধ্যতামূলক না। এটা না দিলে হয় কি, ডিসপ্লে একদম অন্ধকার থাকে। ওকে, কোনো কিছুই থাকে না ডিসপ্লেতে। তো তখন এটা কি প্রোগ্রাম সঠিক না ভুল, সেটা কিন্তু একটু কনফিউজিং ব্যাপার। তার জন্য যদি এমন একটা লাইন লেখা থাকে যে তুমি আমাকে দুইটা সংখ্যা দাও, তাহলে ব্যবহারকারী সহজেই সেই সংখ্যা দুইটা দিতে পারবে, তারপরে তখন বোঝা যাবে কি প্রোগ্রামটা ঠিকভাবে রান করতেছে। তো এটার প্রমাণ আমরা দেখাবো। তুমি দেখো, এই লাইনটা লিখলাম যে এন্টার 2 নাম্বারস এ অ্যান্ড বি, তুমি আমাকে এ এবং বি এর মান দাও। তখন তুমি কিন্তু কিবোর্ড থেকে এ এবং বি এর মান যদি 5 আর 5 গুণ করতে চাও, সেটা কিন্তু 5 এবং 5 ক্লিক করবা, তাই না? তাহলে যেহেতু তুমি কম্পিউটারকে দিচ্ছ, তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করা হবে, স্ক্যানএফ। তাই আমরা এখানে লিখলাম স্ক্যানএফ। একটা হলো %d। এই %d কেন, এই যে ইন্টিজার টাইপের জন্য আমরা লিখি ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %d। এখন কয়টা সংখ্যার ইনপুট নিছ, এ এবং বি, তাহলে সেক্ষেত্রে এখানে %dও দিবা কয়টা, দুইটা। যদি এখানে 3টি সংখ্যার গুণফল করতা এ বি সি, তাহলে সেক্ষেত্রে এখানে দিতে %d 3টা, %d। মনে রাখার বিষয় হলো %d এর মাঝখানে কিন্তু কোনো কমা নাই, শুরুতে ইনভার্টেড কমা। %d যতগুলা তোমার পূর্ণ সংখ্যা দরকার ততগুলার জন্যই %d ব্যবহার করে এখানে কিন্তু ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিবা। তারপরে দিবা কমা, তারপরে এ এর জন্য লিখলা এম্বারসেন্ট এর মান চলক, আর এম্বারসেন্ট বি লিখলা এই বি নামক চলকের জন্য, যুক্ত করে দিলা। তাহলে তোমার কিবোর্ড থেকে 5 আর 5 দেওয়া হয়ে গেল। এখন তুমি কি করছিলা, ইনপুট নেওয়ার পরে এই দুইটা সংখ্যা গুণ করছিলা। আমরা ঠিক একইভাবে এখানে কিন্তু মূল ইকুয়াল এ স্টার বি দিয়ে দিলাম। ওকে, একই লাইন। তবে মনে রাখতে হবে, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রতি লাইন যখন শেষ হয় তখন কিন্তু সেমিকোলন দিতে হয়। যেমন আমরা এই যে এখানে সেমিকোলন দিছি, এখানেও দিছি, এখানেও দিছি, এখানেও দিছি, প্রত্যেকটা লাইন শেষ হয়েছে যখন, তখন কিন্তু আমরা সেমিকোলনটা দিয়েছি। তাহলে দেখো, যখন আমাদের গুণ করা শেষ, তখন আমরা কি করছিলাম, তার ফলাফল প্রদর্শন করছিলাম, রাইট? তাহলে দেখো, এখানে প্রিন্টএফ আউটপুট হিসেবে দিচ্ছি, সেটা হলো কি দ্য মাল্টিপ্লিকেশন অফ 2 নাম্বারস, এই দুইটা সংখ্যার গুণফল ইজ হলো %d। আমরা কারণ কি, তুমি লক্ষ্য করো এখানে
ইন্ট মানে পূর্ণ সংখ্যা হবে এ বি, এই যে এ এবং বি এর জন্য পার্সেন্টে দুটা কিন্তু দিয়ে ফেলছি। তাহলে তুমি দেখো তো এই মূলের জন্য কি পার্সেন্টে কোথাও দিয়েছি? না। তাহলে এই যে এখানে যেহেতু মূলের মান প্রদর্শন করব, সেক্ষেত্রে এখানে দিলাম পার্সেন্টে। ওকে, এখন পার্সেন্টের পরে আছে কি স্ল্যাশ এন। এই স্ল্যাশ এন মানে হলো নিউ লাইনে নিয়ে যাবে। অর্থাৎ HTML এ যখন আমরা বিয়ার ট্যাগের কাজ করছিলাম, যে লাইন ব্রেক করার জন্য বিয়ার ট্যাগ ব্যবহার করি, ঠিক একইভাবে স্ল্যাশ এন দ্বারা উপরে যে তুমি ইনপুট দিলা, সেগুলো আর সেই লাইনে থাকবে না, এখন আউটপুটটা দিবে তার পরের লাইনে। এই জন্য তুমি লিখলা স্ল্যাশ এন, অর্থাৎ নিউ লাইন। ওকে, তারপরে ইনভার্টেড কমা দিলা কিসের মান প্রদর্শন করবে? মূলের মান। এই যে আমরা বলছি প্রিন্ট মূল, এখানেও কিন্তু প্রিন্ট এই মূলটাই চলে গেল। ওকে, তারপরে যেহেতু তোমার প্রোগ্রামের কাজটা শেষ, এখানে আমরা ইন্স লিখছি না, এখানে তুমি রিটার্ন 0 দিয়ে ব্রেকেটটা ক্লোজ করে দিবা। ওকে, এখানে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো সি প্রোগ্রাম কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর কিন্তু আলাদাভাবে। যেমন এখানে যদি তুমি ছোট হাতের এম দিয়ে দাও, বা এখানে যদি তুমি ছোট হাতের এম দিয়ে দাও, উপরে সবগুলাই বড় হাতের দিয়ে ক্যাপিটাল লেটারে, তো সেটা কিন্তু আবার প্রোগ্রাম বুঝবে না।